বাংলাদেশের অর্থনীতিকে আবারও সেই কঠিন সময়ের দিকে এগোচ্ছে, যে সময়ের কথা শুনলে 70-80 দশকের দুর্ভিক্ষের স্মৃতির কথা মনে পড়ে। বাংলাদেশের অর্থনীতিকে আবারও কঠিন এক বাস্তবতার দিকে এগোচ্ছে। একটা পুরনো প্রবাদ আছে, শূন্য থলিতে ঢোল বাজে না। আজকের অর্থনৈতিক পরিস্থিতি ঠিক সেই কথাটাকেই নতুন করে মনে করিয়ে দিচ্ছে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতরে ভিতরে চাপ বাড়ছে। রাষ্ট্রের আয় কমছে, কিন্তু ব্যয় কমার কোনো লক্ষণ নেই। ফলে আয় ব্যয়ের ভারসাম্য ভেঙে পড়ছে ধীরে ধীরে। বর্তমান সংকটের কেন্দ্রবিন্দুতে আছে একটি বিষয়, প্রত্যাশিত রাজস্ব আয় না হওয়া। সরকার যে পরিমাণ রাজস্ব আয়ের পরিকল্পনা করছিল, বাস্তবে তার বড় একটি অংশ অধরা থেকে গেছে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে দেখা যাচ্ছে বিশাল ঘাটতি। লক্ষ্যমাত্রা ছিল প্রায় 3,25,000 টাকার বেশি, কিন্তু আয় হয়েছে তার তুলনায় অনেক কম। ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 71,000 কোটি টাকা, যা মোট লক্ষ্য প্রায় 1/4 এখন বাকি কয়েক মাসে এই ঘাটতি পূরণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, কারণ এখনো পর্যন্ত কোনো মাসের রাজস্ব আদায় 40,000 কোটি ছাড়াতে পারিনি। অথচ লক্ষ্যমাত্রা পূরণের প্রয়োজন প্রতি মাসে 75,000 কোটি টাকা। এই অবস্থায় স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, দেশের ব্যয় চলছে কিভাবে? উত্তর, ঋণ। সরকার এখন ব্যাপকভাবে ব্যাংক খাত থেকে ঋণ নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অর্থবছরের প্রথম মাসেই ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ প্রায় 1,09,000 কোটি টাকা, যা পুরো বছরের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে। শুধু 3 মাস, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, এই সময়ে নেওয়া হয়েছে 56,000 কোটি টাকা। এই প্রবণতা অর্থনীতির জন্য নতুন এক ঝুঁকি তৈরি করছে, কারণ সরকার যখন বেশি ঋণ নেয়, তখন বেসরকারি খাতের জন্য ঋণের সুবিধা কমে যায়। ফলে বিনিয়োগের ধীর গতি আসে, কর্মসংস্থান কমে এবং অর্থনীতির গতি থমকে যেতে শুরু করে। অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়েও পরিস্থিতি খুব একটি স্বস্তিদায়ক নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববাজারের জ্বালানি মূল্য বৃদ্ধি। আগে ভর্তুকি দিয়ে কম দামে জ্বালানি সরবরাহ করা হলেও এখন সেই নীতি ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। ফলে দেশের অভ্যন্তরীণ জ্বালানির দাম বাড়াতে হয়েছে, যার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। রাজস্ব ঘাটতির পিছনে কর ব্যবস্থার দুর্বলতারও বড় একটি কারণ। দেশে প্রায় 1,28,00,000 টিআইএনধারী থাকলেও এর মধ্যে মাত্র 76 লক্ষ রিটার্ন জমা দিয়েছে। অর্থাৎ সম্ভাব্য করদাতাদের একটি বড় অংশ এখনো কার্যকর কর ব্যবস্থার বাইরে। এটি রাজস্ব আদায়ের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে আমদানি কমে যাওয়া, কিন্তু ব্যয়ের দিক থেকে কোনো কমতি নেই। সরকারি বেতন ভাতা, অবকাঠামো উন্নয়ন, ভর্তুকি সব চলমান। ফলে ঘাটতি পূরণে ঋণের ওপর নির্ভরতা আরও বাড়ছে। ব্যাংক খাত নিজেও এখন চাপের মধ্যে। খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়া এই খাতের স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন উঠছে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। সব মিলিয়ে বাংলাদেশে এখন এক জটিল অর্থনৈতিক সমীকরণের মুখোমুখি। একদিকে কমায়, অন্যদিকে বাড়তি ব্যয়, আর মাঝখানে ঋণ। সামনে নতুন বাজেট আসছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এই বাজেটে বাস্তবায়নের অর্থ আসবে কোথা থেকে? বিশ্লেষকরা বলছে, এই পরিস্থিতি মোকাবেলা 3টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম, কর ব্যবস্থাকে আরো কার্যকর করা। দ্বিতীয়, বেসরকারি বিনিয়োগ পরিবেশ তৈরি করা। তৃতীয়, অর্থনৈতিক আস্থা পুনরুদ্ধার করা। সবশেষ কথা হলো, বাংলাদেশ অর্থনীতি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। সামনে পথ আছে, কিন্তু চ্যালেঞ্জও কম নয়। সঠিক সিদ্ধান্ত, বাস্তবসম্মত নীতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই 3টির ওপর নির্ভর করছে আগামী দিনের অর্থনৈতিক স্থিতিশীলতা। আপনারা কি মনে করেন, এই কঠিন চ্যালেঞ্জের সময় সরকার কি সবকিছু সামাল দিয়ে কেটে উঠতে পারবে, নাকি এখানেই ভেঙে পড়বে? অবশ্যই আপনাদের মূল্যবান কথাটি কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।